আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের কোণ সংক্রান্ত যে ধরনের সমস্যা থাকে এই ধরনের সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং একই সাথে 9.1 এবং 9.2 থেকে যে ধরনের সৃজনশীল প্রশ্ন হতে পারে বা সৃজনশীল প্রশ্ন কোন ক্যাটাগরির থাকে সে সম্পর্কেও হালকা কিছু আলোচনা করার চেষ্টা করব। ধরো একটা প্রশ্ন আছে, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এটা হলে থিটা এর মান কত? থিটা এর মান কত? দেখো, এখানে আমাদের সমাধান, এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের যে কয়েকটা সূত্র ছিল ত্রিকোণমিতিক 9.1 করতে, যে আমরা যে সূত্রগুলা শিখেছিলাম, অর্থাৎ স্কোয়ারের 3টা সূত্র ছিল। তারপরে ট্যান থিটা এবং কট থিটাকে সাইন কজের মাধ্যমে লেখা যেত, আবার কোসেক থিটা এবং সেক থিটা এই দুটাকে সাইন এবং কজের মাধ্যমে লেখা যেত। ওই সূত্রগুলাই আসলে এখানে কাজে লাগবে, এখানে বাড়তি আর কোনো সূত্র নেই। এখানে শুধুমাত্র যেটা কোণের মান বের করার জন্য আমরা যে গত লেকচারে যে জিনিসগুলো শিখেছি ওই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। তো এখানে দেখো, তুমি জানো যে সাইন এবং কজের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এখানে একটা জিনিস বলে রাখি, অলওয়েজ মাথায় রাখবে যে ত্রিকোণমিতিক অনুপাত যতগুলাই থাকুক না কেন একটা সমাধানের মধ্যে তোমাকে চেষ্টা করতে হবে সমস্ত কিছুকে কনভার্ট করে একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসা, অর্থাৎ হয়তো সাইনে, নয়তো কজে, নয়তো ট্যানে, যে কোনো একটাতে নিয়ে আসা। তো সেক্ষেত্রে একটা ত্রিকোণমিতিক অনুপাতকে আরেকটা ত্রিকোণমিতিক অনুপাতকে যদি আমরা পরিবর্তন করে ফেলতে পারি তাহলে কিন্তু একটা ত্রিকোণমিতিক অনুপাত রাখা সম্ভব। তো এখানে যেমন ধরো কজ স্কোয়ার থিটা আছে, এই স্কোয়ার যেটা থাকবে সেটাকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো, কিন্তু যেটাতে স্কোয়ার নেই, অর্থাৎ এখানে শুধু সাইন থিটা আছে, এটাকে কিন্তু ইচ্ছা করলেও পরিবর্তন করা সম্ভব না, কেননা শুধু সাইন থিটাকে আমাদের কিন্তু এই কজ থিটা বানানোটা পসিবল না। এই কারণে আমরা কি করব, এটাকে পরিবর্তন করে ফেলবো। তো আমরা 2 রেখে দিলাম, কজ স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এদিকে আছে আমাদের প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। বা আমরা এখন কি করতে পারি, এটা গুণ করে দিতে পারি। তাহলে আমরা এখানে গুণ করে দিই, গুণ করলে আসে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। বা এখন কি করা যায়, এখন আমাদের এখানে একটা স্কোয়ার আছে আর এটা স্কোয়ার ছাড়া একটা পদ আছে, তো আমরা এটাকে অনেকটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই টাইপের কল্পনা করতে পারি। এবং এই টাইপের সমীকরণকে সাধারণত যেটা করা হয় যে মিডিল টার্ম ব্রেক করা হয় অথবা সূত্রে ফালানো যায়, এ ধরনের কিছু সূত্র টুত্র আসতে পারে। তো সেটা আমরা আগে এই ক্যাটাগরিতে জিনিসটাকে একটু ভেঙে নিই, কত আসে দেখি। তাহলে এটা হচ্ছে -2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা, আর মাইনাস থাকে এখানে 1 ইজ ইকুয়াল টু ওপাশে 0। বা এখন কি করা যায়, যেহেতু প্রধান যে পদটা অর্থাৎ তোমার মুখ্য পদ, যেটা মুখ্য পদের সামনে একটা মাইনাস সাইন আছে, তাহলে সেই মাইনাস সাইনটাকে আমরা -1 দ্বারা যদি গুণ করে দিই তাহলে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমরা এখানে এই পুরো পদটাকে অর্থাৎ পুরো রাশিটাকে -1 দ্বারা গুণ করে দিব। তাহলে কত আসবে এখানে, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। সব চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল। বা এখন কি করা যায়, দেখো এখানে মিডল টার্ম ব্রেকের যে নিয়ম, আমরা মুখ্য পদ এবং ধ্রুবপদ এই দুটাকে গুণ করে যা হবে সেটাকে এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয়, অর্থাৎ মুখ্য পদ এবং ধ্রুবপদ এই দুইটার গুণ ফলকে এমন দুইটা গুণনীয়কের মধ্যে ভাঙতে হবে যেন সেটা যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয়। তো সেখানে কত কত, 2 ওকে 2, তাহলে আমরা 2 আর 1 ভাঙলেই কিন্তু যোগ বিয়োগ করলে 3 হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা
মাইনাস একটা সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এরপরে কি নিয়ম, প্রথম দুইটা থেকে কমন না, তাহলে এখান থেকে আমাদের 2 সাইন থিটা কমন যায়, সাইন থিটা কমন নিলে এখানে থাকে সাইন থিটা মাইনাস এখানে থাকে 2 সাইন থিটা, পুরোটা চলে গেল, তাহলে থাকে 1। আর এখানে যেহেতু মাইনাস সাইন আছে ভিতরে কিছু কমন যায় না, তাহলে আমরা -1 কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে সাইন থিটা মাইনাস প্লাসে -1 ইজ ইকুয়াল টু 0। বা আমাদের সাইন থিটা -1 কমন আর 2 সাইন থিটা -1 এটা আনকমন ইজ ইকুয়াল টু 0। তাহলে দুইটা পদের গুণফল যদি 0 হয় তাহলে তাদের যে কোনো একটা অথবা উভয়টাকে কিন্তু 0 হওয়ার প্রয়োজন পড়ে, আর না হলে কখনোই গুণফল 0 হতে পারে না। এই কারণে আমরা বলতে পারি যে হয়তো এটা 0 আর না হলে এটা 0। তাহলে এখানে আমাদের হয় এই সাইন থিটা -1 ইজ ইকুয়াল টু 0 অথবা 2 সাইন থিটা -1 ইজ ইকুয়াল টু 0, বা এখানে সাইন থিটা ইকুয়াল টু আসছে 1 আর এখানে 2 সাইন থিটা ইকুয়াল টু আসে 1, বা সাইন থিটা ইকুয়াল টু আসবে 1/2। এখন খেয়াল করো, এই ধরনের সমীকরণ আসার পরে তোমাকে মনে করতে হবে যে এই ডান পক্ষে যে মানটা দেওয়া আছে এই মানটা সাইন থিটার কত ডিগ্রির মান ছিল, তাহলে আমরা সেই ডিগ্রিটাকে বসায় দিব এখানে, তাহলে কি আসে। অথবা জিনিসটার মূল নিয়মটা হচ্ছে এই সাইন যদি এই বাম পক্ষ থেকে ডান পক্ষে যায় তাহলে সাইন ওখানে গেলে ইনভার্স হয়ে যায়, অর্থাৎ এজ লাইক এরকম থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স 1। এই কথাটার মানে হলো সাইন এর 1 যে কোণটার মান সেই কোণটা, অর্থাৎ এখানে থিটা একটা কোণের মান, তাহলে এদিকে বাম দিকে কোণ, তাহলে ডান পাশেরটাও কোণ হবে, তাহলে সাইন ইনভার্স 1 শব্দের অর্থ হচ্ছে যে 1 যে কোণটার মান সেই কোণটাই এখানে হবে, সাইনের যে কোণটার মান 1। তাহলে আমরা জানি সাইনের 90 ডিগ্রি মান 1, তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত আসবে 90 ডিগ্রি। এরপরে এখানে একই রকম ভাবে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন ইনভার্স 1/2, অর্থাৎ সাইনের যে কোণটার মান 1/2 সেই কোণটাই এখানে অ্যান্সারে হবে। অর্থাৎ আমাদের জানি সাইন কোণটার মান 1/2, সাইন ছিল আমাদের 30 ডিগ্রির মান 1/2, তাহলে এখানে থিটার মানটা হবে 30 ডিগ্রি। তাহলে আমাদের দুইটা মান চলে আসলো, একটা 90 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি। এখন এই ধরনের প্রশ্নে আবার মাঝে মাঝে কিছু শর্ত জুড়ে দিতে পারে, যেমন বলে দিতে পারে যে থিটাটা সূক্ষ্মকোণ হবে। যদি এ ধরনের কথা বলে দেয় যে থিটা সূক্ষ্মকোণ হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি এটা গ্রহণযোগ্য হবে না, এবং তখন মান হবে কিন্তু শুধুমাত্র থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাই শুধুমাত্র অ্যান্সার হবে। তাহলে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের এইভাবে করে সমাধান করে এসে যে কোনো একটাতে রাখার চেষ্টা করব, হয় সাইন না হলে কজ না হলে ট্যান, যে কোনো একটাতে রাখবো, এবং রেখে লাস্টে এসে এভাবে করে ইনভার্স করে দিয়ে আমরা যে কোণটার মান অতটা হবে সেই কোণটা বসায় দিলে ওই কোণটাই হচ্ছে আমাদের উত্তর। ধরো আরেকটা প্রশ্ন আছে, √2 cos a minus b equal to 1 এবং 2 sin a plus b equal to √3। এখানে আমাকে বের করতে বলা হয়েছে a ও b এর মান কত। খেয়াল করো এখানে a এবং b কিন্তু অবশ্যই কোণ, কারণ এটা সাইনের পরে এবং কজের পরে দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই কোণ। তাহলে আমাকে এই a এবং b কোণের মানটা বের করে দেখাতে হবে। তাহলে কোণের মান যদি বের করে দেখাতে হয় তাহলে আমাকে কিন্তু আগে থেকে এই কোণের মধ্যেই এটাকে রাখতে হবে। যদি কোণ পেয়ে যাই আগে থেকে তাহলে কিন্তু আমরা কত হবে a এবং b এর মান মোটামুটি বলে দিতে পারবো। তো ধরো এটা যদি আমাদের একটা সমীকরণ হয় এবং এটা যদি আমাদের আরেকটা সমীকরণ হয়, তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, 1 নং সমীকরণ, এটা ধরো 1 নাম্বার সমীকরণ আর এটা ধরো 2 নাম্বার সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ থেকে কি পাচ্ছি,
1 নং সমীকরণটার দিকে একটু তাকাই, দেখো কি করা যায় এখানে। একটা কাজই করার আছে, সেটা হলো বাম দিকে আমাদের এই যে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে আমরা ডান দিকে সেট করতে পারি, এছাড়া কিন্তু আসলে আর কিছু করার নাই। তাহলে আমরা সেই কাজটাই করি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এই cos a মাইনাস বি এইটা সমান সমান আমরা লিখতে পারবো 1/√2। এখন দেখো কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে এপাশে যদি cos বা sin বা tan কোনো কিছু থাকে, তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিলে এটা ইনভার্স হয়ে যায়। তাহলে আমরা এখানে বলতে পারি যে a মাইনাস বি ইকুয়াল টু হবে cos ইনভার্স 1/√2। এই কথাটার মানে কি, cos ইনভার্স 1/√2 কথাটার মানে হচ্ছে cos এর যে ডিগ্রির মান 1/√2 সেটা হবে এখানে অ্যান্সার। তাহলে আমাদের কি আসে, a মাইনাস বি ইকুয়াল টু আসে 45 ডিগ্রি, কারণ cos 1/√2 হচ্ছে 45 ডিগ্রির মান। তাহলে আমরা পেয়ে গেলাম a মাইনাস বির মানটা হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, এতটুকুনি থাকুক, কারণ এখান থেকেই আমি এখন a বা b বের করতে পারবো না। তো আমাকে কি করতে হবে, এখন পরের যে সমীকরণটা আছে সেই সমীকরণটার দিকে আবার দেখি। 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণটা কি আছে এখানে। 2 নং সমীকরণ থেকে আমরা একই রকম ভাবে সংখ্যাটা যদি উপাশে সেট করে দিই, তাহলে এই সাইন a প্লাস বি ইকুয়াল টু আসবে √3/2, বা সেম ভাবে আমরা a প্লাস বি সমান সমান লিখতে পারবো সাইন ইনভার্স √3/2, অর্থাৎ সাইনের যে কোণের মান √3/2 সেই কোণটা হবে এখানে অ্যান্সার। তো আমরা জানি সাইনের √3/2 মান হচ্ছে 60 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি যে a প্লাস বি ইকুয়াল টু আসবে 60 ডিগ্রি। তো দেখো, এটা যদি আরেকটা সমীকরণ হতো 3 নাম্বার সমীকরণ, এবং এটা যদি 4 নাম্বার সমীকরণ হতো, তাহলে এবার আমরা কি করতে পারি, যেহেতু এখানে একটা প্লাস এবং একটা মাইনাস আছে, তাহলে আমরা যদি পরস্পরকে এই দুইটা সমীকরণ যোগ করে দিই, তাহলে কিন্তু যে কোনো একটা অর্থাৎ বি কেটে যাবে, তখন এ আর এ টয়েস ইকুয়াল টু কিছু একটা আসবে, এবং সেখান থেকে কিন্তু আমরা মান বের করে ফেলতে পারবো। তাহলে সেই কাজটাই আমরা করি, যে 4 নং সমীকরণের সাথে এই 3 নং সমীকরণটা আমরা যোগ করি, তাহলে 4 যোগ 3 করে পাই। তাহলে কি আসবে এখানে, এই মাইনাস বি আর প্লাস বি চলে যাবে, থাকবে এ আর এ দুইটা এ, আর ডান পক্ষে 45 আর হচ্ছে 60 যোগ করলে হবে 105 ডিগ্রি। অর্থাৎ এ কোণের মানটা হবে, আমরা এই 2 দ্বারা যদি 105কে ভেঙে দিই, তাহলে এখানে আসে 52.5 ডিগ্রি, অথবা এটাকে তোমরা এভাবে লিখতে পারো 1/2 এত ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এ কোণের মানটা পেয়ে গেলাম 52.5 ডিগ্রি। এখন বি কোণের মানটা কত হবে, তাহলে বি কোণের মানটা যদি আমরা একইভাবে বের করতে যাই, তাহলে আমরা একটা থেকে আরেকটা যদি বিয়োগ করে দিই, অর্থাৎ এখান থেকে এটা যদি মাইনাস করে দিই, তাহলে এ এ চলে যাবে আর বি টয়েস বি হয়ে যাবে। তাহলে আমরা সেই কাজটাই করি, তাহলে 4 বিয়োগ 3 করে পাই। তাহলে 4 বিয়োগ 3 করলে তখন এ আর এ ভ্যানিশ হয়ে যাবে, থাকবে বি আর বি টয়েস বি, আর এদিকে 60 থেকে 45 চলে গেলে থাকে আমাদের 15 ডিগ্রি, আর বি এর মানটা তাহলে আসবে 7.5 ডিগ্রি, আর আমরা এটাকে লিখতে পারি 7.5 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের এ এবং বি কোণের মান। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসলে সব ঘুরে ফিরে একই রকম প্রশ্ন। এটা মোটামুটি একটু বুঝতে পারলে, বা তোমার যদি সরাসরি কোণের মান বের করার মতো কোনো ওয়ে থাকে, সেভাবে সরাসরি কোণের মানটা বের করে ফেললে পরে সমাধান করাটা কিন্তু একদম ইজি। ধরো আরেকটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা আমাদের প্রায় থাকে, এবং এই প্রশ্নটা নিয়ে আমরা অনেকটা ভেজালে পড়ে যাই মাঝে মাঝে। এই সাইন থিটা প্লাস cos theta equal to 1 হলে থিটা এর মান নির্ণয় করো। দেখো, এই ধরনের সমস্যা যদি থাকে, এখানে কিন্তু আমরা
সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 দেখতে পাচ্ছি। একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা যে এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে সাইন স্কোয়ার কে কজ স্কোয়ার বা কজ স্কোয়ার কে সাইন স্কোয়ার কিন্তু আমরা লিখতে পারতাম, বাট এখানে কিন্তু কোনো স্কোয়ার নেই। তো যেহেতু স্কোয়ার নেই তাহলে এখন কি করা যেতে পারে? তাহলে আমার যেহেতু স্কোয়ার নেই, আমাকে স্কোয়ার আনার চেষ্টা করতে হবে। তো স্কোয়ার আনতে হলে কি করতে হবে? বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষে হোল স্কোয়ার করতে হবে, এবং হোল স্কোয়ার করলে কিন্তু আমার স্কোয়ার চলে আসবে। এখন একটা জিনিস দেখো, আমি যদি সরাসরি স্কোয়ার করে দেই, অর্থাৎ এখানে সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার সরাসরি যদি স্কোয়ার করে দেই, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার এর মাঝখানে কিন্তু টয়েস এর একটা টার্ম আসবে, অর্থাৎ 2 সাইন থিটা এবং কস থিটা আসবে। তো দেখো, যে ঝামেলার জন্য সাইন থিটা এবং কস থিটা আমি চেঞ্জ করতে চাইলাম, যে সাইন এবং কস কে স্কোয়ার করে দিলে চেঞ্জ করা যাবে, তো সেখানে কিন্তু সেই মাঝখানে 2 সাইন থিটা কস থিটা আবার কিন্তু সেভাবে থেকেই যাচ্ছে। তো আমাদের কিন্তু লাভটা কম হচ্ছে, এবং দেখা গেল ওটাকে নিয়ে আবার কিছু না কিছু করতে হবে। তো এই ধরনের ঝামেলার মধ্যে না পড়ে আমরা একটা কাজ করতে পারি, যদি একটাকে এ পাশে সেন্ড করে দেই, অর্থাৎ তোমার এই প্লাস কস থিটাকে যদি ও পাশে পাঠায় দেই, তারপর যদি স্কোয়ার করি, তাহলে কি হয় দেখো, এক পক্ষে কিন্তু শুধু সাইনই পাওয়া যাবে এবং আরেক পক্ষে কিন্তু শুধু কজই পাওয়া যাবে, কারণ হচ্ছে এখানে সংখ্যা আছে এই কারণে। তখন আমরা যদি সাইনটাকে পরিবর্তন করে দিই কজে, সবকিছু কিন্তু কজে চলে আসলো, জিনিসটা আরো সহজ হয়ে গেল। তাহলে এই ধরনের সমাধান এভাবে করাটাই সবচেয়ে বেস্ট। তাহলে আমরা কি করব, আমরা একটাকে এপাশে রেখে দিই, সাইন থিটা সমান সমান, তাহলে ওপাশে 1 মাইনাস হবে কস থিটা। এখন আমরা হোল স্কোয়ার করে দিই উভয় পক্ষে, এপাশে স্কোয়ার করে দিলে হবে সাইন স্কোয়ার থিটা, আর ওপাশে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি, এ স্কোয়ার অর্থাৎ 1 এর স্কোয়ারে 1 মাইনাস 2 এ বি, এ মানে 1 আর বি মানে হচ্ছে কস থিটা, অর্থাৎ আসবে 2 কস থিটা, প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। এখানে কি করলাম, বর্গ বর্গ করলাম, তাহলে আমাকে উভয় পাশেই বর্গ করতে হলো। আচ্ছা, এখন কি করতে পারি, যেহেতু এ পাশে শুধু কস থিটা আছে, যেটাকে পরিবর্তন করা একেবারেই সম্ভব না সাইনে, কিন্তু এখানে যদি সাইনটাকে আমরা কজে পরিবর্তন করি, তাহলে এ পাশেও সব কজ চলে আসছে, ও পাশেও সব কজ চলে আসছে, তার মানে আমাকে সাইনকেই পরিবর্তন করতে হবে। তাহলে আমি সাইনের পরিবর্তে এখানে লিখতে পারবো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আর এগুলাকেও আমরা সব বাম দিকে নিয়ে আসি, যেহেতু একদিকে সমীকরণ পাওয়া গেলে সেই সমীকরণের সমাধান করাটা সহজ। তাহলে এখানে আমরা নিয়ে আসি প্লাস 1, এপাশে আসলে মাইনাস 1 মাইনাস 2 কস থিটা, এপাশে আসলে প্লাস 2 কস থিটা, আর প্লাস কজ স্কোয়ার থিটা, এপাশে আসলে মাইনাস কজ স্কোয়ার থিটা। যেহেতু সবকিছু নিয়ে আসলাম, ওপাশে থাকবে 0। বা আমাদের এখন কি হয়, আমরা ওই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওই টাইপের একবারই সাজায় লিখি। তাহলে এখানে মাইনাস থাকে 2টা কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 2টা কস থিটা, আর এখানে 1 থেকে 1 চলে গেলে এখানে আর কিছু থাকে না, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এখন দেখো কি করতে পারি, এখান থেকে কিন্তু মাইনাস 2 কস থিটা একটা কমন নেওয়া যায়। তাহলে আমরা যদি মাইনাস 2 কস থিটা কমন নেই, 2 কস থিটা কমন নেই, তাহলে এখানে কি থাকে, এখানে হয় 2 চলে গেল, কজ স্কোয়ার থিটা থেকে একটা কস থিটা চলে গেল, থাকে একটা কস থিটা, আর এদিকে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 2 কস থিটা পুরোটা চলে গেলে থাকে 1 ইজ ইকুয়াল টু ওপাশে 0। তাহলে এখন আবার আমরা দুইটা রাশির গুণফল 0 পেয়েছি, তাহলে আমাদের যে কোনোটা 0 হবে, হয় এটা না হয় এটা। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব আমরা লিখতে পারি যে মাইনাস 2 কস থিটা এটা ইকুয়াল টু 0 হবে, অথবা এই কস থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে। বা এখানে আসছে আমাদের cos থিটা ইকুয়াল টু 0, আর এখানে cos থিটা ইকুয়াল টু আসবে মাইনাস 1, ওপাশে গেলে প্লাস 1। বা আমাদের সেই একই রকম ভাবে থিটা ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারবো cos ইনভার্স 0, আর এখানেও একই রকম ভাবে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো cos ইনভার্স 1। এটার মানে কি, যে cos থিটা এর মান কত ডিগ্রির মান, 0। তো আমরা জানি cos থিটার 90 ডিগ্রির মান হচ্ছে 0, অর্থাৎ থিটা ইকুয়াল টু আসবে আমাদের 90 ডিগ্রি। এখানে cos থিটার কত ডিগ্রির মান 1, তো আমরা জানি থিটা cos এর ক্ষেত্রে 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এখানে থিটা ইকুয়াল টু আসলে 0 ডিগ্রি। তাহলে একটা পেলাম আমরা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এবং আরেকটা পেলাম থিটা ইকুয়াল টু
0 ডিগ্রি। তাহলে এই দুইটা মানই আমাদের পাওয়া গেল। আচ্ছা, এরপরে ধরো মোটামুটি এই রকম সমস্যারই কিছু কিছু সমস্যা থাকে এবং আশা করি তোমরা মোটামুটি এভাবে করে এগুলাকে সলভ করতে পারবে। তো আমি এখন যেটা করব যে আমাদের 9.1 এবং 9.2 মিলে যে ধরনের সৃজনশীল প্রশ্নগুলো আসে ওরকম একটা সৃজনশীল প্রশ্ন বা কিছু সৃজনশীল প্রশ্ন আলোচনা করে বোঝার চেষ্টা করব যে এইরকম সমস্যা থাকলে সেই ক্ষেত্রে আমরা কি করব। ধরো একটা সৃজনশীল প্রশ্ন আছে, একটা চিত্র দেওয়া আছে এভাবে করে, এই কোণটাকে বলা আছে বিটা, এই কোণটাকে বলা আছে আলফা, আর এখানে কিছু মান দেওয়া আছে, অর্থাৎ এখানে দেওয়া আছে √3 আর এখানে দেওয়া আছে 2। তো আর কিছু দেওয়া নেই, মোটামুটি এতটুকুন দেওয়া। এখন তোমাকে যে প্রশ্ন করা হলো ক নং প্রশ্ন, এখানে বলা হলো যে tan আলফা এটা কত। খতে প্রশ্ন করা হলো প্রমাণ করো যে সাইন আলফা প্লাস বিটা equal to sin alpha into cos beta plus cos alpha into sin beta। আর গতে প্রশ্ন করা হলো √3 cos theta plus sin theta is equal to 2 হলে দেখাও যে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা। আচ্ছা, এখন আমরা এই ধরনের সমস্যা পেলে সবার আগে আমাদের যে চিন্তা করতে হবে যে এটাকে কিভাবে সমাধান করা যায়। তো যেমন ধরো ক নাম্বারে যে প্রশ্নটা বলা হয়েছে যে tan আলফা ইকুয়াল টু হোয়াট, tan আলফার মানটা কত। তো tan আলফা কোণটা কোথায়, আলফা কোণটা হচ্ছে এখানে। তো এটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে আমরা জানি সূক্ষ্ম কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটাকে আমরা সাধারণত লম্ব বলে থাকি। তাহলে এখানে এই আলফা কোণের বিপরীত দিকে বাহু আছে এটা, তাহলে এটা হবে আমাদের লম্ব। তো আমরা জানি tan থিটার যে নরমাল ত্রিকোণমিতিক অনুপাত সেটা হচ্ছে যে লম্বকে ভূমি দ্বারা ভাগ করলে যে অনুপাতটা পাওয়া যায় সেটাকে বলা হয় tan। তো এখানে tan আলফার ক্ষেত্রে আমাদের এই লম্ব ডিভাইডেড বাই এই ভূমিটা হবে, কিন্তু খেয়াল করো এখানে লম্বের কিন্তু কোনো মান দেওয়া নাই। তো লম্বের যদি মান দেওয়া নাও থাকুক, আমাদের এখানে কিন্তু অতিভুজ এবং ভূমির মান দেওয়া আছে। তো আমরা জানি অতিভুজ এবং ভূমির দ্বারা বা যে কোনো দুইটা মান থাকলে অন্যটা কিন্তু বের করা যায় কার সূত্রের মাধ্যমে, পিথাগোরাসের সূত্রের মাধ্যমে। তাহলে আমরা ক এর সমাধান যখন করতে যাব, ক এর সমাধান, তখন আমরা কিন্তু পিথাগোরাসের সূত্র থেকে লিখতে পারি। পিথাগোরাসের সূত্র মতে খেয়াল করো এখানে তোমাকে কিন্তু সমাধানের ক্ষেত্রে অবশ্যই এই চিত্রটা পরীক্ষার খাতায় তোমাকে আগে এঁকে নিতে হবে। তো সেক্ষেত্রে তুমি যদি এঁকে নাও, পিথাগোরাসের সূত্র লিখতে গেলে আমরা যদি একে কিছু একটা নামকরণ না করি তাহলে কিন্তু লেখাটা একটু টাফ হয়ে যাবে। তো এই কারণে আমরা যদি এটাকে মনে মনে নামকরণ করে দিই, ধরো এটা এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি, অর্থাৎ এ বি। আমরা এখানে লিখতে পারবো যে অতিভুজের স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার। তাহলে আমাদের কার মান দরকার, এবির মান দরকার। তাহলে এবিটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসি। তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যাবে, এদিকে ছিল আমাদের এসি স্কয়ার আর প্লাস বিসি ওপাশে গেলে হতো মাইনাস বিসি স্কয়ার। তার মানে এবি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এবার মানগুলো বসিয়ে দিই। তো এসি স্কয়ার মানে এসির মান হচ্ছে আমাদের 2, তাহলে 2 এর স্কয়ার অর্থাৎ 4, আর এদিকে বিসি স্কয়ার মানে হচ্ছে √3 এর স্কয়ার, তাহলে √3 স্কয়ার করলে হয় 3। তাহলে আমাদের এবি স্কয়ার এর মানটা পেলাম আমরা 4 থেকে 3 গেলে 1, অর্থাৎ এবির মানটা হবে √1 অর্থাৎ হচ্ছে 1। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে এবির মানটা পেয়ে গেলাম, এবির মানটা হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখে রাখি, এখানে এবির মানটা হচ্ছে 1। এখন তাহলে আমরা tan আলফা ইকুয়াল টু কি লিখতে পারবো, tan আলফা। তাহলে tan আলফা, তো আলফা যেহেতু তাহলে আমাদের এখানে লম্ব হবে এবি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে বিসি, তাহলে tan আলফা ইকুয়াল টু লিখতে পারবো আমরা এবি ডিভাইডেড বাই বিসি, অর্থাৎ tan আলফা সমান সমান আসবে tan আলফা ইজ ইকুয়াল টু আসবে আমাদের এবির মানটা হচ্ছে 1 আর ডিভাইডেড বাই বিসির মানটা হচ্ছে √3, তাহলে 1/√3। তাহলে আমরা কিন্তু tan আলফার মানটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে যদি মান বের করতে বলে তাহলে তোমার কোনো অনুপাত বের করতে হলে আগে সবগুলা বাহুর মানটা আগে বের করে নিতে হবে এবং মানগুলা বের করার পরে আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতটাই বের করতে পারবো।
আচ্ছা, এবার খতে কি ছিল? খতে বলা হয়েছে যে প্রমাণ করো যে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। এটা আসলে একটা অভেদ বা সূত্র। এটা তোমরা ইন্টারমিডিয়েটে যখন যাবে তখন এটা এই জ্যামিতিক পদ্ধতিতে তোমরা প্রমাণ করে ফেলবে। তো আপাতত যেহেতু জ্যামিতিক পদ্ধতিতে আমরা প্রমাণ করব না, তো সেক্ষেত্রে আমরা মোটামুটি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের যদি মানগুলা পেয়ে যাই, যেমন ধরো এখানে আলফা এবং বিটার মানটা যদি পাওয়া যায় তাহলে আলফা প্লাস বিটার একটা মান পাবো, এবং সেই আলফা প্লাস বিটার মানটা বসেই কিন্তু আমরা এই লেফট হ্যান্ড সাইডের মানটা বের করে ফেলতে পারবো। এবং একই রকম ভাবে রাইট হ্যান্ড সাইডেও যদি আলফা বিটার মানটা জানা থাকে তাহলে বাকি মানগুলো কিন্তু বের করা একদম ইজি ব্যাপার। তো আমরা সেক্ষেত্রে আগে চেষ্টা করবো যে আলফা এবং বিটা কোণের মানটা পাওয়া যায় কিনা। তো খেয়াল করো, আমাদের কতে কিন্তু অলরেডি পেয়ে গেছিলাম যে tan আলফা ইকুয়াল টু 1/√3। এখান থেকে কিন্তু আমরা 1/√3 ইকুয়াল টু tan এর কিছু একটা মান লিখতে পারবো, এবং সেখান থেকে আলফার মানটা কিন্তু বের করা পসিবল। তো আমরা যদি এরকম কতে করা না থাকে তাহলে আমাদের নতুন করে এভাবে তোমার দুইটা বাহুর অনুপাত করে একটা ত্রিকোণমিতিক অনুপাত নিতে হবে ওই কোণের সাপেক্ষে, অর্থাৎ যে কোণটার মান দরকার সেই কোণের সাপেক্ষে অনুপাতটা নিয়ে তারপরে কিন্তু আমরা মানটা বের করতে পারবো। এখানে যেহেতু ক থেকে পেয়েছি আমরা, তাহলে ক থেকে পাই আমাদের tan আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√3 তাহলে আমরা tan আলফা ইকুয়াল টু 1/√3, বা আমরা নিয়ম অনুযায়ী বলতে পারি আলফা ইকুয়াল টু হবে tan ও পাশে চলে গেলে হবে tan ইনভার্স, তাহলে tan ইনভার্স 1/√3। এটার মানেটা কি যে tan এর কত ডিগ্রির মান 1/√3। তো আমরা জানি tan এর 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে এখানে আমরা পাচ্ছি আলফা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তো দেখো আলফা ইকুয়াল টু আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম। এখন বিটার মানটা বের করার জন্য আমরা কিন্তু নর্মাল ভাবেও বের করতে পারি, আবার ত্রিকোণমিতিক অনুপাত দিয়েও বের করতে পারি। যেহেতু এই কোণটা বিটা কোণ, তো এই কোণটাকে যদি আমি tan এর ক্ষেত্রে নেই সেক্ষেত্রে লম্ব হবে √3 আর ভূমি হবে 1, অর্থাৎ √3/1। তো আমরা জানি tan থিটা 60 ডিগ্রির মান কিন্তু √3, তাহলে এভাবে কিন্তু আমরা বের করতে পারবো এটা 60 ডিগ্রি √3। আবার দেখো এখানে যেহেতু এটা 30 ডিগ্রি হলো, আমাদের এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 30 আর 90 120 ডিগ্রি, তাহলে বাকিটা কিন্তু অলরেডি আমরা বুঝতেই পারছি যে এটা হবে 60 ডিগ্রি। তাহলে সেই হিসাবে আমরা কিন্তু বের করতে পারি। তাহলে ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি আমরা বলতে পারি যে সি কোণ প্লাস হচ্ছে এ কোণ ইকুয়াল টু হবে 90 ডিগ্রি, বা সি কোণ মানে হচ্ছে আলফা, অর্থাৎ আমরা কেবলমাত্র পেয়েছি 30 ডিগ্রি, আর এ কোণ শব্দের অর্থ হচ্ছে বিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে বিটা ইকুয়াল টু 90 প্লাস 30 ও পাশে -30, তাহলে 90 - 30 ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে বিটা কোণের মান পেলাম আমরা 60 ডিগ্রি। এখন আসি আমরা লেফট হ্যান্ড সাইড, কি ছিল আমাদের সাইন আলফা প্লাস বিটা। তো আমরা মান বসিয়ে দিব, সাইন আলফার মান হচ্ছে 30 ডিগ্রি প্লাস বিটার মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এখানে হবে সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত? আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এবার রাইট হ্যান্ড সাইডে কি ছিল? রাইট হ্যান্ড সাইডে আমাদের ছিল হলো সাইন আলফা cos বিটা প্লাস cos আলফা সাইন বিটা। তাহলে আমরা মান বসিয়ে দিই, তাহলে সাইন আলফার মান 30 ডিগ্রি আর cos বিটার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি প্লাস cos আলফার মান 30 ডিগ্রি আর সাইন বিটার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা মান বসাই, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। একই রকম ভাবে cos 60 ডিগ্রি, দেখো আমাদের কিন্তু এটা সেই পূরক কোণ যেটা আমরা গত লেকচারে শিখেছিলাম। তাহলে আমরা এখানে বলতে পারবো যে cos 60 ডিগ্রির মানও হবে 1/2। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। একই রকম ভাবে যেহেতু সাইন 60 অর্থাৎ পূরক কোণের অনুপাত, তাহলে আমরা সেখানে সাইনের এখানেও লিখতে পারবো √3/2। তাহলে আমাদের আসছে 1/4 প্লাস এখানে √3 গুণ হলে 3/4। তো যেহেতু দুইটা ভগ্নাংশ চলে আসছে, তাহলে আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে কি করা যায়, দুইটা লসাগু করতে হয়। তাহলে এখানে 4 আর 4 এর লসাগু হচ্ছে 4, তাহলে উপরে 4 হবে 1 প্লাস হচ্ছে 3, তাহলে এখানে কত আসে 4/4, মান কত 1। তো আমরা কি পেলাম যে বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর সমান হয়ে গেল, তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম, প্রমাণিত। এভাবেই আমরা যদি এরকম দুইটা অনুপাত বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে বলে, এবং সেক্ষেত্রে যদি সূক্ষ্ম কোণটা আমরা জানি বা সূক্ষ্ম কোণটা বের করার কোনো ওয়ে থাকে, অর্থাৎ দুইটা বাহুর অনুপাত নিয়ে সেই অনুপাত নিয়ে সূক্ষ্মকোণটা বের করে আমরা পরবর্তীতে এই বাম পক্ষে এবং ডান পক্ষে সূক্ষ্মকোণের মানটা বসিয়ে দিয়ে আমরা প্রমাণ করে ফেলতে পারবো। এবার আমাদের গটা কি ছিল?
আমাদের গতে প্রমাণ করতে বলা হয়েছিল যে √3 cos থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 হলে থিটার মানটা আমাদেরকে আলফা দেখাতে হবে। তো দেখো সবচেয়ে বড় কথা হলো আলফার মানটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে বের করেছি ক্ষয়ে, যে আলফার মানটা হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু মান বের করতে বলা হয়েছে যে থিটার মানটা 30 ডিগ্রি হবে। তো এই ধরনের সমীকরণের ক্ষেত্রে কিছুক্ষণ আগে যে আমরা ম্যাথটা করেছিলাম সেখানে কিন্তু আমি বলেছি যে যদি তোমার স্কোয়ার না থাকে, তো আমরা জানি স্কোয়ার না থাকলে কিন্তু একটাকে আরেকটা পরিবর্তন করা যাবে না, আর যদি পরিবর্তন করে একটা ত্রিকোণমিতিক অনুপাত না নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু মানও বের করা যাবে না। তাই আমাকে কি করতে হবে, যদি স্কোয়ার না থাকে বর্গ করতে হবে, বাম পক্ষ এবং ডান পক্ষে বর্গ করে যখন বর্গ চলে আসবে একটাকে আরেকটায় পরিবর্তন করে দেওয়া যাবে। তো সেক্ষেত্রে আরো একটা কথা বলেছি যে যদি বাম পক্ষেই আমি দুইটাই ত্রিকোণমিতিক অনুপাত রেখে দেই এবং বর্গ করে দেই তাহলে মাঝখানে কিন্তু এটা 2ab এর যে টার্মটা ওখানে কিন্তু cos থিটা sin থিটা গুণ আকারে চলে আসবে এবং তখন ওটাকে পরিবর্তন করা কিন্তু আবার এটা ঝামেলার কাজ হবে। তো এই কারণে আমি কি করতে বলেছি যে তোমাদের যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাবে এবং সেখানে নিবে কিন্তু সুবিধা মতো। যেমন ধরো তুমি যদি √3 cos থিটাকে ডান পক্ষে নেও সেক্ষেত্রে কিন্তু 2√3 একটা টার্মও কিন্তু মাঝখানে চলে আসবে, সেটা কিন্তু আরেকটা ভেজাল। তো আমরা এইটাকে না নিয়ে আমরা যদি এটাকে নেই সাইন থিটাকে নেই, এটার মধ্যে কিন্তু ভেজাল টাজাল খুঁজে খুব একটা নেই, তাহলে আমরা এটাকে ওপাশে নিয়ে যাব। তাহলে কি আসবে, √3 cos থিটা ইজ ইকুয়াল টু হবে 2 মাইনাস সাইন থিটা। এবার আমরা বর্গ করে দিই, তাহলে বর্গ করে দিলে √3 cos থিটা এর হোল স্কয়ার বাম পক্ষে করলাম তাই ডান পক্ষেও, অর্থাৎ 2 মাইনাস সাইন থিটা এর হোল স্কয়ার। তো কি আসবে এখানে, √3 স্কয়ার করলে 3 আর cos স্কয়ার, এখানে আসবে cos স্কয়ার থিটা, আর এদিকে আমাদের যদি a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে ফেলি তাহলে আমরা জানি a স্কয়ার অর্থাৎ 2 এর স্কয়ার 4 মাইনাস 2ab, a মানে 2 তাহলে 2 দুগুণে 4 আর b মানে হচ্ছে সাইন থিটা প্লাস হচ্ছে b স্কয়ার মানে হলো সাইন স্কয়ার থিটা। তাহলে এটা পেয়ে গেলাম। এখন আমরা কি করতে পারি, এখন দেখো ও পক্ষে যেহেতু সাইনের স্কয়ার আছে এবং সাইন নরমালিও আছে কিন্তু এই পক্ষে শুধুমাত্র কজের স্কয়ার আছে, তো আমরা যদি কজকে পরিবর্তন করে দিই সব কিন্তু সাইনে চলে আসবে, তাহলে আমরা সে পরিবর্তন করে দিই, কজ স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো আমরা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এদিকে 4 মাইনাস 4 সাইন থিটা প্লাস হচ্ছে সাইন স্কয়ার থিটা। তো গুণ করে দিই 3 মাইনাস 3 সাইন স্কয়ার থিটা, আর ওগুলা সবাই পাশে নিয়ে আসি তাহলে হয়তো কোনো সূত্রেও পড়তে পারে বা মিডিল টার্ম ব্রেক হতে পারে। তাহলে -4 মাইনাস এর পাশে আসলে প্লাস হচ্ছে 4 সাইন থিটা আর প্লাস সাইন স্কয়ার থিটা এর পাশে আসলে মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু পাশে 0। বা আমাদের কি হচ্ছে দেখো, আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c এই টাইপের যদি প্রথমেই সাজিয়ে নেই তাহলে এখানে আসছে আমাদের -3 সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, অর্থাৎ এখানে -4 সাইন স্কয়ার থিটা আর প্লাস থাকে 4 সাইন থিটা আর এদিকে -4 প্লাস 3 তাহলে থাকবে আমাদের -1 ইকুয়াল টু পাশে 0। বা এখন দেখো যদি আমরা মাইনাস সাইনটাকে ভ্যানিশ করতে চাই প্রথম মুখ্য পদ থেকে তাহলে আমাদের -1 দ্বারা গুণ করে দিতে হবে এ পক্ষে এবং ও পক্ষে দুই পক্ষে, তাহলে এখানে আসবে 4 সাইন স্কয়ার থিটা মাইনাস হবে 4 সাইন থিটা মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো এটাকে কিন্তু সূত্রে ভাঙানো যায়, কেন, কারণ হচ্ছে এটাকে লেখা যায় 2 সাইন থিটা এর হোল স্কয়ার লেখা যায়, আবার একই রকম ভাবে এখানেও কিন্তু 2 ইন্টু 2 সাইন থিটা আমরা পেয়ে যাব এবং যদি থার্ড টার্মটা 1 তাহলে 1 এর স্কয়ার, তাহলে আমাদের কিন্তু এটাকে সূত্রেই ফেলা যাচ্ছে সরাসরি। আবার যারা সূত্র না বুঝতে পারো তারা মিডিল টার্ম ব্রেকও করতে পারো নিজেরা, যদি মিডিল টার্ম ব্রেক করা যায়, কিন্তু আসলে আমাদের এখানে সূত্রটাই পারফেক্ট হবে। তাহলে আমরা এখানে 2 সাইন থিটা এর হোল স্কয়ার আর মাইনাস এখানে 2 ইন্টু ফার্স্ট টার্ম তাহলে 2 সাইন থিটা এবং লাস্ট টার্মটা হচ্ছে 1 এবং আমরা এটাকে লিখতে পারি 1 এর স্কয়ার ইকুয়াল টু পাশে 0। তাহলে এটাকে লেখা যায় 2 সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু পাশে 0 বা 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু হবে 0 বর্গমূল, তাহলে 0 বর্গমূল করলে 0 হয়, বা এখানে 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে 1 বা আমরা সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু ওখানে আমাদের 1 ছিল আর প্লাস এখানে 2 ছিল, 2টা গুণ আকারে ছিল পাশে গেলে ভাগ, তাহলে আসে 1/2। তাহলে আমরা কি করতে পারি, আমরা জানি যে থিটাটাকে বাম পক্ষে রেখে ওটাকে সেন্ড করে দিলে হবে সাইন ইনভার্স, তাহলে এখানে সাইন ইনভার্স 1/2
অর্থাৎ আমরা থিটার মানটা পাবো সাইন যত ডিগ্রির মান 1/2 সেই মানটা। তো সাইন কত ডিগ্রির মান 1/2? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তো আমরা বলতে পারি যে থিটার মানটা কি পেয়ে গেলাম? আলফা পেয়ে গেলাম, যেহেতু খতে আমরা পেয়েছি খ থেকে পাই আলফার মানটা 30 ডিগ্রি ছিল, তাই 30 ডিগ্রি পরিবর্তে আমরা আলফা বসিয়ে দিলাম। তাহলে কি আসলো? থিটা ইকুয়াল টু আলফা। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল, প্রমাণিত। তাহলে এইভাবে করে তোমাকে বুঝে বুঝে সলভ করতে হবে। আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। আসলে ত্রিকোণমিতির 9.2 অধ্যায়টা অতটা কঠিন না, 9.1টা যতটা একটু বোঝার সমস্যা থাকে। তোমরা মোটামুটি 9.1-এর অঙ্কগুলো ভালোভাবে করতে পারলে 9.2-এর অঙ্ক করাটাও তোমাদের জন্য কঠিন কিছু হবে না। তারপরে যদি কেউ কোনো প্রবলেমে পড়ো তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।